ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা রচনা শিখে নেব, যার টপিক হলো একটি স্মার্টফোনের আত্মকথা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে, এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। আমাদের আজকের রচনার টপিক হলো একটি স্মার্টফোনের আত্মকথা। রচনা লেখার সঠিক পদ্ধতি কী সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে বা কোন ফরম্যাট ফলো করে রচনা লিখলে সেটা সঠিক হয়, এবং যার ফলে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটা দেখার আগে তোমরা সেই ভিডিওটা একবার দেখে নিও। সেই ভিডিওটার নাম হচ্ছে রচনা লেখার সঠিক পদ্ধতি। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের টপিকের ওপর রচনাটা আমরা কিভাবে লিখতে পারছি। একটি স্মার্টফোনের আত্মকথা। রচনা লেখার নিয়ম অনুযায়ী সবার প্রথমে আমরা ভূমিকা দিয়ে রচনাটা শুরু করব। তোমরা চাইলে এখানে ভূমিকার জায়গায় সূচনা লিখেও শুরু করতে পারো। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমি আজ বর্তমান যুগকে আধুনিক সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত করেছি। আজ পৃথিবীর কেউ আমাকে ছাড়া তাদের দৈনন্দিন কাজ কল্পনা করতে পারে না। আমি আজকের বিশ্বের যোগাযোগ ব্যবস্থার দ্রুততম মাধ্যম। তোমরা কি এখনও আমায় চিনতে পারোনি? আমি একটি মোবাইল ফোন। আজ আমি তোমাদের আমার আত্মজীবনী শোনাতে চলেছি। পরের পয়েন্টটা হলো আমার জন্ম। 1973 সালে মোটোরোলার গবেষক মার্টিন কুপার আমাকে এনেছিলেন, যিনি মোবাইলের জনক নামেও পরিচিত। 3রা এপ্রিল 1973 সালে মার্টিন কুপার বেল ল্যাবরেটরির প্রতিদ্বন্দ্বী ডক্টর এঙ্গেলের সাথে প্রথমবার আমার মাধ্যমে কথা বলেন। 1979 সালে এনটিটি জাপানে তার প্রথম বাণিজ্যিক সেলুলার নেটওয়ার্ক স্থাপিত হয়। 1981 সালে ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে এবং সুইডেনে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মোবাইল সিস্টেম চালু হয়। পরের পয়েন্টটা হলো আমার বিস্তার। 1983 সালে মোটোরোলা আমেরিকায় 1G নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে। তখন আমার ক্ষমতা কেবল 30 মিনিট কথা বলার মতোই ছিল। তারপর আমাকে 10 ঘন্টা চার্জ করতে হতো, কিন্তু আমার চাহিদা ছিল তখন প্রচুর। তখন আমার ওজন ছিল বেশি, ব্যাটারিও চলতো কম, যার ফলে কথাও হতো কম, কিন্তু তবুও হাজার ক্রেতা আমার জন্য অপেক্ষা করত। 1991 সালে ফিনল্যান্ডের রেডিওলিজা 2G নেটওয়ার্ক চালু করেছিল এবং মোবাইলে SMS চালু হয়েছিল 1993 সালে ফিনল্যান্ডে। 2G এর পর 3G সেবা এনটিটি ডোকোমো জাপানে শুরু করেছিল, আর এখন 4G 5G এর সময়। পরের পয়েন্টটা হলো আমার রূপ বদল। সমুদ্র পেরিয়ে অস্ট্রেলিয়া নামক ভূমির এক বিশাল চকচকে ফ্যাক্টরিতে আমার রূপ বদল ঘটল। আমার নামকরণও এখানে করা হলো। আমার ভেতরের অংশ বিশেষভাবে তৈরি করা হলো, যাতে ছোট ছোট প্রোগ্রাম সমাহিত ছিল। পরের পয়েন্টটা হলো চকচকে আলমারি থেকে মানুষের হাত পর্যন্ত। ফ্যাক্টরিতে সম্পূর্ণতা প্রাপ্তির পর আমাকে বাক্সবন্দি করে নিয়ে আসা হলো একটি উজ্জ্বল আলোযুক্ত ইলেকট্রনিক্স দোকানে। আমাকে সাজিয়ে রাখা হলো একটি সুন্দর কাঁচের আলমারিতে। সেখানে বসে আমি কত মানুষের লোলুপ দৃষ্টি দেখেছি। আমাকে হাতে নিয়ে চেক করার সময়
প্রত্যেকেরই চোখ যেন আনন্দে চকচক করে উঠত। অবশেষে এক মহিলা এসে আমাকে কিনলেন। আমার জায়গা হলো চকচকে আলমারি থেকে এক মহিলার নরম হাতে। পরের পয়েন্টটা হলো মহিলার সাথে আমার জীবন। আমার নতুন মালিকের সাথে আমার জীবন আমার আওয়াজ, ফ্ল্যাশ লাইট এবং গলায় লাগার গরমে ভরা ছিল। কি যত্নেই না ছিলাম সেখানে। আমি আমার ক্যামেরার মাধ্যমে বিশ্বকে দেখেছি, দূর দূরান্তের অদৃশ্য বন্ধুদের সাথে কথা বলিয়েছি। এমনকি যখন সে অজানা ডিজিটাল মানচিত্রগুলো খুঁজত তখন তাকে গাইডও করেছি। আমার রাতগুলো ছিল শান্ত, ক্ষীণ রিচার্জ করার গুঞ্জনে ভরা। পরের পয়েন্টটা হলো যখন পৃথিবী বদলে গেল। যখন অদ্ভুত একটা ভাইরাস পুরো পৃথিবীকে বদলে দিল, যখন সবাই প্রায় ঘরবন্দি হয়ে গেল, তখন আমার মূল্য যেন কোটি গুণ বেড়ে গেল। মহিলাটি আমাকে তখন তুলে দিল তার ছোট ছেলেটির হাতে। তার হাতগুলি ছিল ছোট ও মোটা, কিন্তু তার চোখগুলো যেন উৎসাহে চকচক করে উঠল। সে আমার মাধ্যমে শুরু করলো অনলাইন পড়াশুনো করা। আমার স্পিকার যেন জ্ঞানে ভরে উঠল। আমি যেন সেই বাচ্চাটির জন্য শেখার জানালা খুলে দিলাম। পড়াশোনার পাশাপাশি সে আমাকে ব্যবহার করে বিভিন্ন অনলাইন গেম খেলে, নিজেকে মনোরঞ্জন করত। ওর মুখের হাসি দেখে আমিও যেন আনন্দে ভরে উঠতাম। পরের পয়েন্টটা হলো আমার সুবিধা অসুবিধা। আজকের এই আধুনিক যুগে আমি অনেক সুযোগ সুবিধা দিয়েছি। পুরো পৃথিবীকে আমি এক ছাদের তলায় নিয়ে এসেছি। মানুষ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অন্য যে কোনো প্রান্তে যোগাযোগ করতে পারছে। ভিডিও কলের সাহায্যে একে অপরকে দেখতে পাচ্ছে। ঘরে বসেই দরকারি জিনিস অর্ডার করতে পারছে। ট্রেন বা প্লেনের টিকিট বুক করতে পারছে। ব্যাংক থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারছে। ইন্টারনেটের সাহায্যে জ্ঞানের দরজা পুরো তরে খুলে গেছে। কিন্তু এত সুবিধা থাকা সত্ত্বেও কিছু কিছু অসুবিধার সম্মুখীন হচ্ছে মানুষ। আমার বেশি ব্যবহারের ফলে চোখের রোগ, মেরুদণ্ডের রোগ দেখা দিচ্ছে। কিন্তু এর জন্য আমি মোটেই দায়ী নই। দায়ী হচ্ছে ব্যবহারকর্তা। তাকে সাবধানে একটি সীমা রেখে আমাকে ব্যবহার করতে হবে। তাহলেই দেখবে আর কোনো সমস্যা থাকবে না। পরের পয়েন্টটা হচ্ছে হাসি, জ্ঞান এবং ভালো জীবন। আমার জীবন কখনো নিরস নয়। কোনো মহিলার পার্স হোক বা কোনো স্কুলের বাচ্চার পকেট, আমার উদ্দেশ্য কিন্তু একই থাকে, সকলের মঙ্গল করা, সকলকে সংযোগ করা, জ্ঞান দেওয়া, মনোরঞ্জন করা। আমাদের মতো বিশাল ও রহস্যময় দুনিয়াতে একটি ছোট্ট ফোন অনেক বড় পার্থক্য এনে দিয়েছে। পুরো দুনিয়াকে হাতের মুঠোয় যেন নিয়ে এসেছে। সকল মানুষ আমাকে আপন করে নিয়েছে। আমাকে ছাড়া তারা জীবনে এক পাও চলতে পারে না। মনোরঞ্জন, হাসি আর জ্ঞানের ভাণ্ডার আমি। আমাকে এতটা পরিমাণে আপন করে নেওয়ার জন্য সত্যিই আমি পুরো মানব জাতির কাছে কৃতজ্ঞ। তাহলে দেখলে কি সুন্দরভাবে এই টপিকের ওপর আমরা একটা সুন্দর রচনা তৈরি করে নিতে পারলাম। তোমরাও কিন্তু ঠিক এইভাবেই রচনাটা লেখার চেষ্টা করবে। যেভাবে আমি পয়েন্টগুলো দিয়েছি ঠিক সেইভাবে পয়েন্টগুলো দেওয়ার চেষ্টা করবে এবং ভেতরের কথাগুলো আমি যেভাবে লিখেছি ঠিক সেইভাবে লেখার চেষ্টা করবে। তাহলেই দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।